আপনার বিরুদ্ধে বেশ কিছু সমালোচনা আছে যে আপনি কানাডায় বিশাল বাড়ি করেছেন। এরপরে জিজ্ঞেস করলাম এসআলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাহেবের ছোট ভাই আব্দুস সামাদ লাবু 2024 সালেও তিনি চেয়ারম্যান ছিলেন আল-রাফা ব্যাংকের। ওনার কি কোনো কিছু হয়েছে? উনি তো এবার নতুন পরিষদে উনি আসেননি, পরিচালকও হননি। বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোতে বাংলাদেশি জনগণের কি পরিমাণ আমানত বা কি পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয়েছে, বিদেশি ব্যাংকগুলোতে মানুষ ঝুঁকে গিয়েছে। ঝুঁকে যাওয়ার কারণে স্ট্যান্ডার্ড চার্টার্ড এখন 3000 কোটি টাকা এক বছরে লাভ করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক এবং অর্থনৈতিক যে পরিমাণ পালাবদল হয়েছে, যে পরিমাণ অস্থিরতা হয়েছিল, তার মধ্যে একটা অস্থিরতা হচ্ছে ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল। এটা এমনভাবে করা হয়েছে যে বাংলাদেশে একটি ভালো ব্যাংক আল-রাফা ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকটিও এসআলমের প্রভাব বন্ধ করার জন্য অ্যাকচুয়ালি আল-রাফা ইসলামী ব্যাংকের উপরও হস্তক্ষেপ করা হয়েছিল। আজকের খবর হচ্ছে আল-রাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান এটা চারগা নিউজ করেছে, কিন্তু ডেইলি স্টার করেছে পুরনো মালিকদের হাতে আল-রাফা ইসলামী ব্যাংক। সমকাল ঠিক একইভাবে পুরনো উদ্যোক্তাদের হাতে ফিরল আল-রাফা ব্যাংক। প্রথম আলোর হেডলাইনটা আমি একটু এমফাসাইজ করি। আল-রাফা ইসলামী ব্যাংকের পর্ষদে পুরনো শেয়ারধারীদের ফিরিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, তারা আসলেই ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। আমরা যতটুকু জেনেছি এই বিষয়টা নিয়ে আল-রাফা ইসলামী ব্যাংকের পুরনো মালিকদের নিউজে আমরা যখন দেখতে পাচ্ছি, আগেও চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান, আগেও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন সেলিম রহমান, চট্টগ্রামের কেডিএস গ্রুপের এমডি। ওনার সাথে মূলত আজকে এই সব বিষয় নিয়ে একটু কথা হয়েছিল আমার। সেই কথাগুলো ওনার অনুমতি সাপেক্ষে আমরা চাটগা ভাষায় করি, কিন্তু যেহেতু ব্যাংকিং সেক্টরে অনেক কথা বলতে হয়, স্বাভাবিকভাবে এই কথাগুলো সবাই যেন বুঝতে পারে, সেই কারণেই অ্যাকচুয়ালি প্রমিত বাংলায় বলছি। আমাদের চট্টগ্রামের দর্শকরা একটু ক্ষমা করবেন। আজকে আমি আল-রাফা ইসলামী ব্যাংকের নবনির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমানের কাছে ফোন করেছি। ফোন করার পরে ওনাকে এই চেয়ারম্যান হওয়ার পর কিছু পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে বেশ কয়েকটা পোস্টও দেখেছি। পোস্টের মধ্যে বলা হচ্ছে সেলিম রহমানের কানাডায় বিশাল বাড়ি এবং উনি বিদেশে বেশ টাকা পাচার করেছেন। তো এইসব বিষয় নিয়ে একটা মোটামুটি বেশ ক্রিটিসাইজ করা হয়। মূলত আমি সেলিম রহমানকে প্রথমত একটু অভিনন্দন জানিয়েছিলাম। উনিও অভিনন্দনের বিষয়টা খুব ভালোভাবে নেননি। উনি বলছেন, আমি যে ভাষায় উনি আমার সাথে স্বাভাবিক পন্থায় যে সমস্ত কথা হয়েছে, এই কথাগুলো আমি একটু তুলে ধরতে চাই বাংলাদেশের জাতীয় অর্থনীতির স্বার্থে। আমার কেন জানি মনে হয়েছে ওনাকে আমি প্রশ্ন করেছি সরাসরি যে আপনি একদিকে আল-রাফা ইসলামী ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে আপনি নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন, পাশাপাশি আপনার বিরুদ্ধে বেশ কিছু সমালোচনা আছে যে আপনি কানাডায় বিশাল বাড়ি করেছেন। এই ব্যাপারে আপনার উত্তরটা কি হতে পারে? উনি স্বভাবজাত ভাষায় আমাকে বলেছেন যে বাড়ি যদি থেকে থাকে সেটা তোমার নামে করে ফেলো, কিংবা যে যারা বলছে তাদেরকে নিয়ে নিতে বলো। যখন উনি এইভাবে প্রশ্নের উত্তরটা দিয়েছেন, আমি ওনাকেই বলেছি যে আসলে বিষয়টা কি একটু আমাকে খুলে বলবেন, আমি যদি নিউজ করতে চাই সেক্ষেত্রে। তো উনি আমাকে বললেন যে আমার কানাডায় কোনো বাড়ি নেই, এটা 100% সত্য। আমার জীবনে আমি পৃথিবীর অনেক দেশে সেভারাল টাইম গিয়েছি, বাট কানাডায় গিয়েছি জীবনে মাত্র 2 বার। একবার গিয়েছেন বিদেশি কোম্পানি ওয়ালমার্টের, তাদের যেহেতু গার্মেন্টস লাইনের ব্যবসা, ওয়ালমার্টের সাথে একটা বৈঠকের জন্য, আরেকটা আর ওনার পারিবারিক একটা বিষয় নিয়ে উনি গিয়েছিলেন। এই 2 বার ছাড়া তার জীবনে কখনো নাকি কানাডায় যাননি। তো বলে যে কানাডায় যদি আমার বাড়ি করতে হয় সেখানে তো আবার বারবার যেতে হবে, বারবার সেটা আমার পাসপোর্ট চেক করলেই হয়। আচ্ছা, এটা গেল। এই উত্তরটা আমি নিজে তো আর এটার সত্যতা পাবো না। সত্যতা যদি কোনো সরকারি কোনো সংস্থা করতে চায় তাহলে ওনার পাসপোর্ট দেখে করতে পারে। তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল, আল-রাফা ব্যাংকে আপনার কেমন লোন আছে, মানে আপনাদের কেডিএস গ্রুপ কিংবা আপনার সংশ্লিষ্ট কারো কোনো লোন ছিল কিনা। উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী আমরা যারা পরিচালক তারা কোনো অবস্থায় এখান থেকে কোনো লোন নিতে পারি না।
আমাদের প্রতিষ্ঠান, আমাদের সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান এই পর্যন্ত কোনো লোন নেয়নি। বাংলাদেশ ব্যাংক অডিট করে গত 2 বছরে এই আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দাঁড় করাতে পারেননি। এই প্রশ্নটা আমার এই কারণেই করা হয়েছিল যে এটা জেনে বা না জেনে অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করেন। এইটা অবশ্য ঠিক, বাংলাদেশে ব্যাংকের মালিকরা কিন্তু এক ব্যাংকের মালিক আরেক ব্যাংক থেকে লোন নিয়েছে এবং লোন নেওয়াটা স্বাভাবিক। নিজের ব্যাংক থেকে তো নিজে নিতে পারে না, আরেকজন ব্যাংক থেকে নেয়, আবার উনি এই ব্যাংক থেকে নেয়, ইন্টারচেঞ্জ হয়। কিন্তু ইন্টারচেঞ্জ হওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে ব্যাড লোন কিনা। লোন নিবে সেটা ব্যবসায়ীরাই নিবে, ব্যবসায়ীরা লোন নিতে হবে। লোন না নিলে ব্যবসা করবে কিভাবে? এখন লোন যদি নিতে হয়, ব্যাড লোন বা আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি কুরিং, কেডিএস গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা 1 to 10 যদি মার্কিং করা হয়, এরই মধ্যে প্রত্যেকটা সূচকে কিন্তু কেডিএস গ্রুপের প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা কর্পোরেট কালচার ডিল করে, আমরা জানি। তো সে কারণে আমি আর কথা বাড়াইনি। এরপরে জিজ্ঞেস করলাম এসআলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাহেবের ছোট ভাই আব্দুস সামাদ লাবু 2024 সালেও তিনি চেয়ারম্যান ছিলেন আল আজহার ব্যাংকের। সেই ব্যাংকের ওনার কি কোনো কিছু হয়েছে? উনি তো এবার নতুন পরিষদে উনি আসেননি, পরিচালকও হননি। এই বিষয়টা তিনি এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন যে এসআলম গ্রুপের কোনো লোন যদি এখানে থাকতো তাহলে বাংলাদেশ ব্যাংক কোনো অবস্থায় আমাদেরকে ফেরত দিত না। বাংলাদেশ ব্যাংকের করা অডিট রিপোর্টে তন্ন করে খোঁজা হয়েছে, এই ওনারা যখন পরিচালনা পরিষদে ছিলেন তখন এসআলম গ্রুপের কোনো প্রতিষ্ঠানকে লোন দেয়া হয়েছিল কিনা। তারা এই ধরনের কোনো লোন আল আরফা ব্যাংক অন্তত পায়নি। তো এখন যদি কেউ না পায়, শুধু একটা প্রতিষ্ঠানকে অপদস্থ করার কোনো মানে কি? এই হিসেবে সাবেক গভর্নর আহসান এস মনসুর সাহেব এটার জন্য কিন্তু একসময় না একসময় ওনাকে আইনের কাঠগড়ায় দাঁড়ানো দরকার। কারণ ব্যাংক হচ্ছে বিশ্বাসের জায়গা। আমরা যতটুকু জানি সাইফুল আলম মাসুদ এবং আব্দুস সামাদ লাবু তাদের কিন্তু বিজনেস আলাদা। এবার আসুন, আমি কেন আল আরফা ব্যাংকের এই বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম। আমার কি দরকার পড়েছে, আমার এখানে ইন্টারেস্টটা কি? আপনি বলতে পারেন আল আরফা ব্যাংকের এইসব বিষয় নিয়ে আপনার ইন্টারেস্টটা কোন জায়গায়? হ্যাঁ, আমার ইন্টারেস্টটা দেখবেন কাইন্ডলি। আপনি গুগল সার্চ করেন। আমি প্রথমত 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গায় যে পালাবদল হয়েছে, যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এর ফাঁকে আমরা অর্থনীতির জায়গায় কি পরিমাণ লাভ করেছি। বাংলাদেশ ব্যাংকের আমি গুগলকে জিজ্ঞেস করেছি, গুগল একটু বলেন যে 2025 সালের অর্থ বছরে বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোতে বাংলাদেশি জনগণের কি পরিমাণ আমানত বা কি পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয়েছে। তারা কি বলেছে একটু দেখেন। 2025 সালে বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংক বা দেশের বাইরের ব্যাংকগুলোতে বাংলাদেশের অ্যাকাউন্ট খোলার সুনির্দিষ্ট হার নিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো আনুষ্ঠানিক তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করে না। তবে অর্থনৈতিক বিশ্লেষণে ওই বছরে দেশ থেকে বিদেশে অর্থ পাচার এবং বৈদেশিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রবণতা বাড়ার তথ্য এসেছে। উল্লেখযোগ্য তথ্য পরিসংখ্যান হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক বা SNB এর তথ্য অনুযায়ী 2025 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জমা করা অর্থের পরিমাণ 41% বৃদ্ধি পেয়ে 83 কোটি 40 লাখ সুইস ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,678 কোটি টাকায় উন্নীত হয়েছে। মানে আমরা 2024 সালের পরে 2025 সালে কিন্তু আমাদের সুইস ব্যাংকে কি পরিমাণ আমানত বেড়েছে বাংলাদেশ ব্যাংকের। আরেকটা তথ্য দিই, আমি গুগলের মাধ্যমে একে জিজ্ঞেস করেছিলাম 2025 অর্থ বছরে বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশ থেকে কেমন লাভ করেছে। তার উত্তরটা হচ্ছে 2025 সালে বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলো অত্যন্ত শক্তিশালী মুনাফা অর্জন করেছে, যার মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ একাই 22-এর প্রায় 2,335 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3,000 কোটি টাকা এক বছরে। স্ট্যান্ডার্ড চার্টার্ড একাই। সামগ্রিকভাবে এই বহুজাতিক ব্যাংকগুলো বিপুল আয় করলেও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় তাদের ব্যয় তুলনামূলক সর্বনিম্ন ছিল। মানে এটা হচ্ছে এরকম আয় ও মুনাফা। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, HSBC এবং সিটি ব্যাংকের মতো বহুজাতিক ব্যাংকগুলো
চড়া সুদ হার এবং বৈদেশিক মুদ্রার লেনদেন থেকে রেকর্ড মুনাফা অর্জন করেছে। উদাহরণস্বরূপ স্ট্যান্ডার্ড চার্টার্ড মুনাফা ৩,৩০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করে। এটা গেছে হচ্ছে আমাদের কেউ টাকা পাচার করেছে ৩,০০০ কোটি টাকা এক বছরে তারা ইনকাম করেছে, আয় করেছে সাদা টাকা, সেটা বিদেশে নিয়ে যাবে, তারা বিদেশে নিয়ে যাবে, এখানে কেউ ইনভেস্ট করবে না। আর আমাদের বাংলাদেশের ব্যাংকগুলোকে আমরা এইভাবে অস্থিরতায় ফেলে আহসানিজ মনসুর থারা রাতারাতি ব্যাংকগুলোকে মানে রিসাপল করতে গিয়ে যে কাজটা করেছে, বাংলাদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর সমস্ত মানে আস্থা হারিয়েছে। আস্থা হারানোর জন্য তিনি প্রতিদিনই এক একটা কথা বলে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা 12টা বাজিয়েছেন। এই 12টা বাজানোর কারণে বিদেশি ব্যাংকগুলোতে মানুষ ঝুঁকে গিয়েছে। ঝুঁকে যাওয়ার কারণে ওনারা স্ট্যান্ডার্ড চার্টার্ড এখন 3,000 কোটি টাকা এক বছরে লাভ করেছে। তার মানে কেউ কালো টাকা নিয়ে যায়, কিন্তু কালো টাকা নিয়ে গেলে বাংলাদেশের যে মানুষটা কালো টাকা বিদেশে নিয়ে যায়, সে কিন্তু বাংলাদেশে কোনো না কোনোভাবে বন্যা দুর্গতদের সাহায্য হলে করতে আসে, বা কোনোভাবে পাড়া প্রতিবেশী কাউকে একটু হেল্প হইলে করে। কিন্তু এই বিদেশি ব্যাংকগুলোর তাদের কর্পোরেট দায়বদ্ধতা সর্বনিম্ন পর্যায়ে, যা বাংলাদেশের মালিকানাধীন ব্যাংকগুলো করে এসেছে এতদিন যাবৎ। এই ব্যাংকগুলোতে আপনি বাংলাদেশের কোনো মানে স্বল্প আমানতকারীর হয়তো নিরাপদ, কিন্তু তাদের ইন্টারেস্ট রেট অনেক কম, যে কারণে এটা কিন্তু আমাদের দেশে লাভ কতটুকু হয় অর্থনীতিবিদরা একটু বলবেন প্লিজ, কারণ আমার দেশের মানুষের জন্যই তো ব্যাংক, তাই না? লাভটা দেখিয়ে দিলাম। এখন একটা বিষয়ে আসে, আমার সবসময় মনে হয় আমি বিশ্বের বিভিন্ন দেশে আমি দেখেছি, উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশে ক্যাপিটাল পানিশমেন্ট, আপনার পার্কিং থেকে শুরু করে একদম সর্বশেষ ব্যবসায়ী পর্যন্ত, আপনি নিয়ম মানবেন না, নিয়ম না মেনে যা কিছু করবেন, আপনাকে শারীরিক শাস্তি তত বেশি কাজে আসবে না যতক্ষণ না তাকে ক্যাপিটাল পানিশমেন্ট বা আর্থিক জরিমানা করা হয়। আমাদের দেশে কেন জানি না এই জিনিসটা হয়ে ওঠেনি, আমাদের দেশে এই জিনিসটা হয়ে উঠছেও না। যেমন আমি বলি, আমাদের দেশে হুজুগে পড়ে এই যে ব্যাংকগুলোতে, আলারফা ব্যাংকে হাত দিলাম, এমনি এসালমের ব্যাংক সবগুলোই খারাপ, এসালমের সব কাজেই খারাপ, এটা এসালমের ছোটো ভাই কেন এই ব্যাংকে আছে, সেই জন্য একটা ভালো ব্যাংকের উপর আক্রমণ করে দিন শেষে 2 বছর পরে কি পাইলেন আপনি? কিচ্ছুই পেলেন না। তো এই কারণেই বলছে বাংলাদেশে আসলে চারিদিকে অস্থিরতা। এই অস্থিরতা থেকে মুক্ত হতে আমাদেরকে একটা মানসিক পরিবর্তন করতে হবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের মানসিকভাবে পরিবর্তন হতে হবে। অসংখ্য ধন্যবাদ।